সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার রয়েছেন আমাদের সঙ্গে। তুষার, স্বাগত আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বাবার কবরে অস্ত্রসিক্ত তারেক রহমান, পরশু থেকে 3 দিন তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। মানবজমিন তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ? হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ ব্লকেড। আমার দেশ হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড, জামায়াত ও সমমনাদের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা। কালবেলা বিএনপিতে প্রাণচাঞ্চল্য, আইনি লড়াইয়ে 84 মামলায় মুক্ত হয়ে পেয়েছেন স্বাভাবিক জীবন। দেশ রূপান্তর, সব সংশয় কাটিয়ে নির্বাচনমুখী দেশ। বাবার কবরে কাঁদলেন তারেক রহমান। খবরের কাগজ। তারেক রহমানের সামনে নানা চ্যালেঞ্জ, আছে সম্ভাবনাও। বাবার কবরে অশ্রুসজল তারেক। আলোকিত বাংলাদেশ। জামায়াত এনসিপি সমঝোতা চূড়ান্ত, 18 বছর পর বাবার কবর জিয়ারত, অশ্রুসিক্ত তারেক। তারেক রহমানই আজকেও কাগজগুলোর শিরোনামে আছেন, টেলিভিশনেও তাই দেখেছি, বিশ্ব মিডিয়ায় তো আছেনই। নানা পর্যালোচনা চলছে, বিশ্লেষণ চলছে। তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরাটায় কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য যে এই মুহূর্তে বাংলাদেশে অতি দক্ষিণপন্থী এক ধরনের রাজনীতির উত্থান আমরা লক্ষ্য করেছি, যেখানে উগ্রবাদ রয়েছে, প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, বাক স্বাধীনতা রক্ষা করার নামে অন্যের বাক স্বাধীনতা রোধ করার একটা প্রচেষ্টা আছে। আপনি দেখবেন যে কারোর সঙ্গে তর্কে কিংবা আলোচনায় লিপ্ত না হয়ে, অথবা আলোচনা বা তর্কে হয়তো আশানুরূপ ফলাফল করতে না পারায় তর্কের উন্নতি না করে বরং বলা হচ্ছে যে যারা যুক্তিতর্ক দিচ্ছেন তারা মূলত অসৎ উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন এবং তাদেরকে কথা বলতে দেওয়া যাবে না। তো এই যে বাক স্বাধীনতা রক্ষার নামে বাক স্বাধীনতা রোধ, এটা হচ্ছে উগ্রবাদের একটা প্রক্রিয়া এবং অতি ডান রাজনীতির একটা প্রক্রিয়া, যে আমার কথাই থাকবে, আমার কথাই ঠিক, আমার মতো করে যারা কথা বলবেন তারাই হচ্ছে ভালো। তো সেই জায়গাতে মধ্যপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রাজনীতি বহুদিন ধরে করে আসছে এবং তারেক রহমানের অতি সাম্প্রতিক যে সকল বক্তব্য আমরা দেখেছি এবং তার দলের বিশিষ্ট নেতা যারা, তাদের যেসব বক্তব্য আমরা দেখেছি, সেখানে তারা একাধিকবার তাদের এই মধ্যপন্থা বা সেন্ট্রিস্ট যে পজিশন, সেটার বিষয়ে তাদের কমিটমেন্ট করেছেন, তাদের যে এক ধরনের প্রতিশ্রুতি রয়েছে সেটি দিয়েছেন। তার বক্তৃতাতেও তিনি কিন্তু খুবই একটি মধ্যপন্থার বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি তার পারিবারিক কোনো কিছু উল্লেখ করেন নাই, তিনি পুরনো স্মৃতির দিকে ফিরে যান নাই, তিনি সকল জন আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর এই অভ্যুত্থান পর্যন্ত পুরোটি তিনি স্মরণ করেছেন এবং তিনি বলেছেন যে তার প্ল্যান রয়েছে, তার পরিকল্পনা আছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে তার ফিরে আসা অনেকগুলি জায়গাতে ইম্প্যাক্ট ফেলবে। একটি হচ্ছে নির্বাচনের দিকে যে যাত্রা এবং নির্বাচন নিয়ে যে সংশয়, সেটা অনেক কমে যাবে। বিএনপি পূর্ণ শক্তিতে মাঠে অবস্থান করবে এখন, কেননা তাদের তো একটা শূন্যতা ছিল, একটা সেন্ট্রাল নির্দেশ দেওয়ার যে জায়গা বা সেই জায়গাটি অনেক দূরে ছিল এতদিন। বেগম জিয়া কারাগারে ছিলেন, বের হবার পরও শারীরিকভাবে পুরোপুরি সক্ষম ছিলেন না এবং তারেক রহমান দেশ থেকে বহু দূরে ছিলেন। এখন দেশে তার উপস্থিতি তার দলের মধ্যেও শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়গুলি ফিরিয়ে আনবে। পাশাপাশি যে কোনো আলোচনায় তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। আগে কিন্তু তাকে জুমে কিংবা লন্ডনে যেতে হতো। তো এইখানে যে কোনো সমস্যা সমাধানে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন তাৎক্ষণিক। পাশাপাশি আরও কিছু ব্যাপার আমার মনে হয় যে উন্নতি হবে। সেটি হচ্ছে যে প্রশাসনের একদিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছিলাম এবং প্রশাসনের তীব্র মাত্রায় দলীয়করণ, এটাও আমরা দেখেছি। আগে যেমন ছিল, 24-এর পরে কিন্তু সেটা বদলায় নাই, ভিন্ন দলীয়করণ হয়েছে। এই সব জায়গাতে প্রশাসনের যে ঝুঁকে পড়ার প্রবণতা, সেটাও কমে আসবে এবং যদি কেউ নিরপেক্ষ আচরণ করতে চান, আমার ধারণা যে এখন সেই নিরপেক্ষ ব্যক্তিরা একটা জায়গা পাবেন নিরপেক্ষ এবং সুবিচারের জায়গাতে বসে আচরণ করার। কেননা তিনি আসার আগে পর্যন্ত প্রবল চাপ চতুর্দিক থেকে দেয়া হচ্ছিল যে আমরা যা বলবো তাই শুনতে হবে, আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে, আমরা যা চাই তাই হবে, আমরা সনদ বানাবো কিন্তু সেই সনদে আমাদের ইচ্ছা আমরা স্বাক্ষর করব না,
তো এইরকম যে বিষয়গুলি, এইগুলি থেকে আমার ধারণা যে বাংলাদেশ ধীরে ধীরে মুক্তি পাবে। আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন রাজনৈতিক মেরুকরণের চেহারাও বদলে যাবে। 2 দিন আগে যারা নানান স্লোগান দিচ্ছিলেন তারা অনেকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য দৌড় দিবেন এখন, এবং অনেকেই আছেন যারা লুক্কায়িত ছিলেন, তারাও বিএনপির বিরোধী যে চেহারাটা, সেই চেহারাতে তারা প্রকাশিত হবেন। লুক্কায়িত জামাতে ইসলাম যারা, তারা প্রকাশিত হয়ে জামাতে যোগ দিবেন অথবা জামাতের সঙ্গে ঐক্য করবেন। যারা মধ্যপন্থী রাজনীতি তারা করেন, তারা চেষ্টা করবেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য। তার মানে একটা চেষ্টা অব্যাহত থাকবে ইলেকশনের নমিনেশন পেপার তুলে নেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন কিনা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেই দিন পর্যন্ত এই জোটবদ্ধ হওয়ার চেষ্টাটা আমার ধারণা অব্যাহত থাকবে। তারেক রহমানের বক্তৃতা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে আমি তো কম ছিল, কম না ছিলই না বলতে পারেন। একবারই তিনি আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, তারপরে কিন্তু তিনি আবার বলেছেন উই বলেছেন, আমরা বলেছেন। তবে কোন নেতা যদি তার নিজের প্ল্যানের কথা বলেন আই হ্যাভ এ প্ল্যান, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য যে তিনি যে বক্তৃতার রেফারেন্সটা দিয়েছেন সেটা হচ্ছে মার্টিন লুথার কিং এর বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম, যেটা তিনি দিয়েছিলেন আসলে বর্ণবাদ বিরোধী যে বড় সংঘ হয়েছিল এবং আন্দোলন চলছিল আমেরিকাতে, সেই বর্ণবাদ বিরোধী সম্মেলনের দাঁড়িয়ে তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। এবং সেইখানে তিনি বলেছিলেন যে তিনি স্বপ্ন দেখেন এমন একটা আমেরিকার যেখানে তার 4 জন সন্তান তাদের গাত্রবর্ণ দিয়ে বিবেচিত হবে না, বা তাদের গাত্রবর্ণের বিবেচনায় তাদেরকে বিচার করা হবে না, বরং তাদের চারিত্রিক দৃঢ়তা এবং তাদের যে যোগ্যতা সেইটা দিয়ে তারা সুবিচার পাবে। তো এই ড্রিমের জায়গাটি কিন্তু তিনি তার বক্তৃতার মধ্যে বলেছেন তারেক রহমান। তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ সবার দেশ হবে, পাহাড় এবং সমতল সমান হবে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নাগরিক অধিকার পাবে। ওই বক্তব্যের একটা ছাপ এখানে কিন্তু আছে। আমার মনে হলো যে এই বক্তৃতা হয়তো তাকে বেশ অনুপ্রাণিত করেছে। আরও একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি, এই বক্তৃতার মধ্যে তিনি বেশি সময় নেন নাই এবং তিনি তার নিজস্ব 17 মিনিট নিয়েছেন। হ্যাঁ, 16-17 মিনিট কম, খুব বেশি না। এতদিন পরে ফিরে এসে 16-17 মিনিট কমই। এবং তিনি যতটুকু কথা বলেছেন খুবই প্রিসাইজ, পুনরাবৃত্তি কম, একই কথা 2-3 বার বলেন নাই, এবং বাহুল্য বর্জিত ছিল। প্রতিপক্ষকে দোষারোপের কোনো জায়গা ছিল না। বিভিন্ন সময় তিনি যে প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছেন সেই সব দায়ী ব্যক্তিদেরকে নিয়ে তার কোনো বক্তব্য ছিল না, বিচার আচার করব বা সব জবাব দেওয়া হবে, এই ধরনের কোনো কথাবার্তা ছিল না। অর্থাৎ তার এই বক্তৃতায় কোনো প্রতিশোধ, কোনো প্রতিবিধানের কোনো যে আকাঙ্ক্ষা সেটা আমরা লক্ষ্য করি নাই। কোনো ধরনের গ্রাজ, কোনো হিংসা বিদ্বেষ ছিল না। মানে আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো একটা বক্তৃতা। বহুদিন পর আমরা একটা রাজনৈতিক বক্তৃতা শুনেছি যেখানে সবচেয়ে যে বিষয়টা নাই, যেটা আমি খুব অপছন্দ করি, কালো হাত ভেঙে দেব, ওই ষড়যন্ত্র গুড়িয়ে দেব, মুখ চেনা মহল আছে, এইসব কোনো শব্দ ছিল না। এটা আমার কাছে ভালো লেগেছে। এত সবের পরেও তো একটা চ্যালেঞ্জ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ। সেটা আপনি কিভাবে দেখছেন? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দলকে শৃঙ্খলায় নিয়ে আসা। কেননা দল একদিকে যেমন অত্যাচারের মুখোমুখি ছিল, আরেকদিকে দল সংগঠিত হতে পারে নাই ঠিক মতো। ফলে সব জায়গাতেই দলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যক্তি আছেন যারা নির্বাচন করতে চান। এক ধরনের অনৈক্য আছে, সবাইকে ঐক্যের মধ্যে নিয়ে আসতে হবে। আমার ধারণা এটা অটোমেটিক্যালি আসতে শুরু করবে, কেননা তিনি আসার পরে যে নতুন আশায় দল জাগ্রত হয়েছে, আমার ধারণা এটা তিনি সহজেই করতে পারবেন। এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে তাকে তিনি যে কথাটি বলেছেন যে তিনি যোগ্যতা দিয়ে সবাইকে বিচার করবেন, তাহলে তার পরিকল্পনায় উনি যদি নির্বাচনে বিজয়ী হন, এরপর বাংলাদেশ চালানোর জন্য কাদেরকে তিনি বেছে নেবেন, এই হোমওয়ার্কটা তাকে করতে হবে। এবং সেইখানে উনি যেহেতু বলেছেন যে তিনি কোনো দলীয় বিবেচনা করবেন না, উনি কোনো মানে পক্ষপাতের বিবেচনা করবেন না, বরং যোগ্যতার বিবেচনা করবেন, তার মানে মেরিটোক্রেসি কথা তিনি বলেছেন, মেধাভিত্তিক সমাজ তৈরি করা। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কেননা আমাদের মেধাবীরা যে সবসময় ভালো তা কিন্তু না, আমাদের মেধাবীরা মাথা বিক্রি করে। এখন মাথা বিক্রি করা মেধাবীরা কিন্তু একই ঘটনা আর কি, যে তারা যেদিকে ভাও সেদিকে নাও ভাষায় দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটি তাকে খুব সতর্কভাবে করতে হবে, কেননা এই ধরনের লোক যদি ঢুকে পড়ে তাহলে তার যে প্ল্যান, সেই প্ল্যান তারা বাস্তবায়ন করতে দিবে না, নিজেদের প্ল্যান করার চেষ্টা করবে।
আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিরাপত্তা বিধান করা। তিনি কিন্তু বলেছেন যে নিরাপদ বাংলাদেশ তিনি চান। এই নিরাপত্তা বিধান তার নিজের আছে ইলেকশনের আগে পর্যন্ত, পরে তো যদি তিনি বিজয়ী হন তাহলে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পেয়ে যাবেন। কিন্তু এখন আমি মনে করি যে সরকারের উচিত তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, কেননা তিনি খুবই একজন মেজর প্লেয়ার এই মুহূর্তে রাজনীতিতে এবং তার জীবন গুরুত্বপূর্ণ। কিন্তু তাকে মানুষের নিরাপত্তা বিধান করতে হবে। যে অবস্থা আমাদের সমাজ চলে গিয়েছে, যেখানে সেখানে মব তৈরি করা, মানুষকে আক্রমণ করা, নিজের হাতে আইন তুলে নেওয়া, এই বিষয়গুলি এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ঢাকায়, ঢাকার বাইরে বহু মানুষের কাছে। এদেরকে আবার শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য তাকে একটা বিরাট চ্যালেঞ্জ তার সামনে রয়েছে। এরপর রয়েছে আগামী ইলেকশনে দুর্নীতিবাজদেরকে সরিয়ে রাখার চেষ্টা। যদি আবারও আগের মতোই দুর্নীতিবাজরা নির্বাচিত হয়ে যান, তার দলেও যদি এরকম কেউ ঢুকে পড়েন এবং তারা যদি নির্বাচিত হয়ে যান, তাদের একটা আলাদা সংঘ আছে। মানে এটা সকল দলের দুর্নীতিবাজরা কিন্তু আবার একত্রে দুর্নীতি করে। এবং আগের সরকারের সময় এমন নয় কিন্তু যে যারা অত্যাচারিত হয়েছে তারা দুর্নীতিবাজ ছিল, বরং যারা দুর্নীতিবাজ ছিল তারা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে কন্ট্রাক্টরি করেছে, বিভিন্ন ধরনের সরকারি যেসব টেন্ডার বাণিজ্য করেছে, একজন টেন্ডার নিয়েছে আরেকজনকে সাব কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, আমরা এগুলো জানি। তো একই রকমভাবে দুর্নীতিবাজরা কিন্তু আবারও তাদের সংঘটাকে নিয়ে কাজ করতে শুরু করবে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ আছে। তিনি বাক স্বাধীনতার পক্ষে থাকবেন বলেছেন, ফলে সেটা রক্ষা করার জন্য তাকে হাত দিতে হবে খুব বড় কিছু জায়গাতে যদি তিনি বিজয়ী হন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। তাকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপি এবং তার মিত্রদেরকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। এবং যেহেতু সারা দেশে তাকে একটা প্রচারণা চালাতে হবে, আমি মনে করি এই প্রচারণাটা খুবই সুপরিকল্পিত হওয়া উচিত। অপ্রয়োজনে তিনি কোনো জায়গায় যেন না যান। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে তিনি না গেলেই নয় সেই সব জায়গায় যেন তিনি যান। এবং আগেও তো তিনি জুমে বক্তৃতা দিয়েছেন, এখনও জুমে বক্তৃতা দিলে কোনো অসুবিধা নেই। নিরাপত্তার প্রয়োজনে তিনি যদি জুমে বক্তৃতা দেন, আমি মনে করি না তাতে কোনো অসুবিধা রয়েছে। 16-17 বছরে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে, বিশেষ করে করোনার পরে এই অভ্যস্ততা চলে এসেছে। ফলে আমি মনে করি না আবেগের বশবর্তী হয়ে কোথাও তার কম নিরাপত্তা রয়েছে এমন জায়গাতে যাওয়া উচিত। এটাগুলো আরেকটা দিক। এখন এই মুহূর্তে রাজ্যে যে অবস্থা বাংলাদেশের রাজনীতিতে, এখন তো একটা টালমাটাল অবস্থা আছে, এটাকে মোকাবেলা করা এক। 2 নম্বর হচ্ছে অর্থনীতি, এটা বড় চ্যালেঞ্জ। অর্থনীতি তো উনি এখন হাত দিতে পারবেন না, অর্থনীতিতে উনি হাত দিতে পারবেন যদি উনি বিজয়ী হন। আমি এটাও মনে করি যে কি পয়েন্টে তিনি কাদেরকে কাজ করাবেন, নিশ্চয়ই সেটা হোমওয়ার্ক তার আছে, যেহেতু তিনি বলেছেন হি হ্যাজ এ প্ল্যান। তো আমি মনে করি যে এই জায়গাতেও তিনি যদি এখনই তার ওই ছোট্ট মন্ত্রিসভা, যেটা কি পয়েন্টে যাদেরকে তিনি দিবেন, তাদের সঙ্গে যদি তিনি একটা আলোচনা করে ফেলেন অথবা তাদেরকে এখনই দায়িত্ব দিয়ে দেন, জিতুক বা হারুক যাই হোক নির্বাচনে, তারা তো সংসদে যাবেন এবং সেইখানে গিয়ে তারা তাদের এই পলিসিগুলোর জন্য সরকারকে প্রেশার দিতে পারবেন যদি নাও জিতেন। অবশ্য এটা কেউ আশা করছে না, সবাই মনে করছে তারা জিতবেন। তারপরেও যদি এরকম কিছু হয়, সেক্ষেত্রেও আমি মনে করি যে এই পরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি দেওয়া, এই জায়গাগুলিতে এরা কাজে লাগবেন। ন্যাশনাল ইউনিটিতে তো এটা সবচেয়ে জরুরি। জাতীয় ঐক্য তৈরি করা খুবই জরুরি, কিন্তু জাতীয় ঐক্য তৈরি করার যে চ্যালেঞ্জ, এটা সবচেয়ে কঠিন। এই জন্য যে এই যে সামনের নির্বাচন, সেই নির্বাচনে একটা বিরাট সংখ্যক ভোটার হয়তো অনুপস্থিত থাকবেন যারা আওয়ামী লীগ করতেন। এখন জাতীয় ঐক্য তৈরি করতে গেলে তো আওয়ামী লীগের ভোটারদেরকেও এই ঐক্যের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই ঐক্যে আনতে গেলে তাদের কাছে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর জন্য কি করা উচিত, আমার ধারণা যে তিনি সেটা ভালো বোঝেন। তিনি হয়তো কোনো প্রক্রিয়া হাতে নেবেন, কিন্তু জাতীয় ঐক্য তৈরি করতে গেলে বাংলাদেশে কাউকে বাইরে রাখা যাবে না। কেউ না, মানে কোনো দলের মতের লোক না, কোনো পথের লোক না, কোনো জাতীয়তা বর্ণের লোক না, কোনো ধর্মের লোক না, সকলকে এক জায়গায় নিয়ে আসতে হবে একটা প্রশ্নে, যেটা উনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তো যদি বাংলাদেশ ফার্স্ট, যেটা একসময় আমরা আমেরিকাতে দেখেছি আমেরিকা ফার্স্ট, তো ওইরকম বাংলাদেশ ফার্স্ট যদি হয়, সবার আগে বাংলাদেশ হয়, তাহলে এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের প্রশ্নে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং অহেতুক তর্ক বিতর্কগুলি বন্ধ করতে হবে। ইতিহাসে যার যা প্রাপ্য সেটা সম্মানের সঙ্গে তাকে বুঝিয়ে দিতে হবে এবং এই যে একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা এবং হিংসায় অস্থির হয়ে আজেবাজে কথা বলা, অপমানজনক বক্তব্য দেওয়া, এই জায়গাগুলি থেকে বেরিয়ে এসে
আমাদেরকে সম্মানের রাজনীতি প্রতিস্থাপিত করতে হবে, যেখানে আমরা আমাদের দেশের জন্য যারা কাজ করেছেন সকলকে আমাদের ইচ্ছা অনুযায়ী সম্মান জানাতে পারি। এমন নয় যে আমি সকল রাজনীতিবিদকে একই সম্মান করব, আপনিও করবেন না, কিন্তু আমরা যেন আমাদের মনের শ্রদ্ধার জায়গা অনুযায়ী যিনি ভাসানীকে সম্মান দিতে চান দিবেন, যিনি শেরে বাংলা ফজলুল হককে সম্মান দিতে চান দিবেন, যিনি বঙ্গবন্ধুকে সম্মান দিতে চান দিবেন, যিনি জিয়াউর রহমানকে সম্মান দিতে চান দিবেন। আমাদের মনে হয় যে ওরকম একটা জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে এই যে অহেতুক তর্ক, এইখান থেকে আমরা বেরিয়ে যেতে পারতাম। আমাদের দেশপ্রেমিক মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, এরা সবাই সম্মান পেতেন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই হিংসা বিদ্বেষের অন্ধকার থেকে বের হয়ে আসতো। আর কতদিন আমরা এই গালিগালাজের সংস্কৃতি, নিন্দার সংস্কৃতি, একে অন্যকে খারাপ বলার সংস্কৃতির মধ্যে থাকবো? আমাকে তার ভাষণ এটাই সবচেয়ে অনুপ্রাণিত করেছে যে তিনি কারও বিরুদ্ধে একটা কথা বলেন নাই। এটা খুবই অবাক করেছে আমাকে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস শুধু বলবো না, আমি বলবো যে এটা গত 20-25 বছরের ইতিহাসে এরকম বক্তৃতা নাই যেখানে কেউ অন্যের কোনো সমালোচনা করে নাই, কারো নামও উচ্চারণ করেন নাই, কোনো নাম উচ্চারণ করেন নাই। উনি নিজের দলকে অহেতুক অনেক ভালো, অন্যরা ভালো না এটা বলেন নাই। উনি দলকেও অ্যাড্রেস করেন নাই সেইভাবে। উনি অ্যাড্রেস করেছেন মুরব্বীদেরকে, ভাই বোনদেরকে, জাতীয় নেতৃবৃন্দকে, যেখানে তার দলও আছে, অন্যরাও আছে। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলি খুবই ইতিবাচক। কঠিন কাজটা কঠিন, কিন্তু যদি কেউ চায়, এটা তো একদিনেই করতে হবে কেউ বলে নাই। যদি পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে একজন নেতা 50 ভাগও সফল হয়, তাহলে বাকি 50 ভাগের জন্য মানুষ তাকে সময় দেয়। মানুষ এত অধৈর্যও না, মানুষ এত অবুঝও না। আমাদের বাংলাদেশের মানুষ অনেক অপেক্ষা করেছে এবং বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই দারিদ্র্যের মধ্যে নিজের চেষ্টায় দেশটাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ফলে তিনি যদি মানুষের মনে আস্থাটা দিতে পারেন যে কাজ হচ্ছে, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাড়াহুড়ার কিছু নাই। 54 বছরে আমরা এখানে এসে দাঁড়ালে আগামী 30 বছরে আমরা অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, এবং সেই 30 বছরের যে নেতৃত্ব, সেই নতুন নেতৃত্ব তৈরি করাতেও তাকে মনোযোগী হতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব কেমন হবে এই চেহারাটাও তাকে দেখাতে হবে যদি তিনি সফল নেতা হতে চান। একজন সফল নেতার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি যাওয়ার সময় যার কাছে দায়িত্ব দিয়ে যান, তার চেয়ে ভালো কারো কাছে দায়িত্বটা দিয়ে যান। রিলে রেসের মতো প্রথম যে দৌড়ায় সে সবচেয়ে আস্তে দৌড়ায়, শেষে যে দৌড়ায় সে সবচেয়ে জোরে দৌড়ায়, কারণ এই শেষে তাকে ফার্স্ট হইতেই হবে, লাস্ট লেগটাই ইম্পর্টেন্ট। তো সেরকম নেতৃত্ব হচ্ছে রিলে রেসের মতো। তিনি যদি নতুন নেতৃত্ব তৈরি করতে পারেন এবং আরও ভালো কারো হাতে নিজের রিটায়ারমেন্টের সময় যদি ব্যাটনটা তুলে দিতে পারেন, আমি মনে করি তখনই কেবল ইতিহাসে অমর হওয়ার সম্ভাবনা জেগে ওঠে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারত দখল করলেন, কিন্তু আকবর হলেন গ্রেট। এর কারণ হচ্ছে ওই গ্রেটনেসে পৌঁছানোর জন্য বাবর, হুমায়ুন, আকবর, রিলে রেস। হ্যাঁ, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এবং আওরঙ্গজেব ভালো কারো হাতে ক্ষমতাটা দিয়ে যেতে পারেন নাই বলে মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। তারেক রহমান এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনি কিভাবে, আপনার প্রত্যাশা কি? গণতান্ত্রিক রূপান্তর এবং তারেক রহমান এই মুহূর্তে এক হয়ে গিয়েছেন। এটা আসলে আমি বলবো যে একটা ভাগ্যের ব্যাপার। মানুষ কোনো তার জীবনের একটা পর্যায়ে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যখন সময় তাকে সেইখানে দাঁড় করিয়ে দেয়। তো এই সময়টা তিনি পেয়েছেন এখন। এটাকে তিনি যদি কাজে লাগান, আমি বলবো যে মানুষের মনে যে সত্যিকারের গণতন্ত্র দেখার আকাঙ্ক্ষা, সেটার কাছাকাছিও তিনি যদি নিয়ে যেতে পারেন, আমি মনে করি যে তিনি ইতিহাসে তার নাম লিখতে পারবেন। এবং প্রকৃত গণতন্ত্রের যে পরিবেশ, সেই পরিবেশ যদি বাংলাদেশে নিশ্চিত করা যায়, আমি নিশ্চিতভাবে জানি বাংলাদেশের ছেলে মেয়েরা এমনিতেই এই দেশকে বহু দূর নিয়ে যাবে। এখন পারে না কেন? কারণ মামা নাই, চাচা নাই, ঘুষ নাই, টাকা নাই, কাকে গিয়ে ধরবে, কাকে গিয়ে বলবে। যদি এইটাও শুধু উঠে যায়, তাহলে বাংলাদেশে আগামী 10 বছরের মধ্যে প্রতিটি জায়গাতে মেধাবীরা জায়গা পাবে। আর আরেকটি অনুরোধ তার কাছে আমার থাকবে, পেশাজীবীদের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। ডাক্তার সাহেব হাসপাতালের মধ্যে কেন রাজনীতি করবে? রাজনীতি করলে মাঠে করবে, গিয়ে রোদে পুড়বে, মিছিল করবে। ডাক্তার সাহেব চেম্বার করতে করতে হাসপাতালে ঢুকে হাসপাতালে একটা ডাক্তারদের দল বানিয়ে সেখানে জিন্দাবাদ দিতে থাকে। এটা বন্ধ করতে হবে।
প্রকৌশলী কেন এটা করবে? তাদের যেটা কাজ সেটা করবে, পেশাজীবীর কাজ। পয়সা কামিয়ে সেই পয়সা নিয়ে দলের পেছনে খরচ করে রাস্তায় গিয়ে আন্দোলন করবে, রাস্তায় রাজনীতি করবে। বিধানচন্দ্র রায় কি একটা ডাক্তারদের সংগঠন বানিয়েছিলেন নাকি? তো মুখ্যমন্ত্রী হন নাই। মাহাথির মোহাম্মদ কি একটা মালয়েশিয়ান ডক্টরস ফোরাম কিংবা মালয়েশিয়ান ডক্টরস পরিষদ বানিয়েছিলেন? ডাক্তারের ছেড়ে দিয়ে রাজনীতি করেছেন। যদি করতে হয় আমি মনে করি যে এই ডাক্তারদের রাজনীতি, প্রকৌশলীদের রাজনীতি, কৃষিবিদদের রাজনীতি, অমুক তমুকের রাজনীতি সব বন্ধ করে দিতে হবে। সাংবাদিকদের রাজনীতি বললেন এটা না? আপনি বলতে পারবেন, আমি এটা বলতে চাই না, কারণ আপনি সাংবাদিকদের নেতা। আমি মনে করি সাংবাদিকদেরও সরাসরি রাজনৈতিক জায়গাতে থাকা উচিত না। অনেক হয়েছে, একটা সময় হয়তো দরকার ছিল, এখন সেটা দরকার নাই। সাংবাদিকতার যে পেশা, এই পেশা এতই মহান, এটা সত্য বলার পেশা। কেউ পেশাগতভাবে সত্য বলতে কমিটেড, হ্যাঁ, এটা সাংবাদিকরা। তো ডাক্তাররাও সত্য বলতে হবে রোগীকে, কিন্তু সাংবাদিকদের এটা কাজই। তো এই যে সত্য বলার পেশা, সেখানে যদি তারা রাজনীতিতে থাকেন, অনেক সময় তারা সত্যটা বলতে পারেন না, সত্য লুকাতে হয়, অনেক সময় মিথ্যার পক্ষে দাঁড়িয়ে যেতে হয়। আমি সাংবাদিক ভাইদেরও অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে এই দলীয় রাজনীতি ছেড়ে দিয়ে তারা নিজেদের কালেকটিভ বার্গেনিং এজেন্টের যে রাজনীতি, মালিকদের সঙ্গে তারা দেন দরবার করবেন, সরকারের সাথে দেন দরবার করবেন। মসজিদে ইমামরাই বা কেন রাজনীতি করবেন? হ্যাঁ, আমি সেটাই বলেছি যে পেশাজীবীর পরিচয় রাজনীতি হবে না। যদি রাজনীতি করতে হয় তাহলে দলে যোগ দিয়ে দলের রাজনীতি করতে হবে, এবং সেইখানে তাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকে করে কি, নিজের একটা ছোট্ট দল বানায়, তারপর ওইটা নিয়ে প্রেশার গ্রুপ হিসেবে দলের মধ্যে ঢুকে, আমার কাছে ডাক্তারদের 2000 ভোট আছে। দরকার নাই তো ডাক্তারদের ভোটের, একজন এক ভোট। সংসদে যাইতে কেউ ডাক্তার পরিচয় 2টা ভোট দিতে পারে না। আমি ডাক্তার বলে ডাক্তারটা বলছি আর কি, তাতে সবাই মনে করবে যে অন্যদের কিছু বলি নাই। কিন্তু আমি সেটা মনে করি যে আপনি ডাক্তার পরিচয়কে 2টা ভোট দিতে পারেন। একটা কৃষকের যা ভোট, আমারও সেই ভোট। তাহলে আমি কেন হাসপাতালের মধ্যে রাজনীতি করি? আমি কেন ওইখানে কেন করে জানেন? পোস্ট প্রমোশনের জন্য। তো তারেক রহমান তো বলেছেন মেধাভিত্তিক হবে, তাহলে মেধাভিত্তিক পোস্ট প্রমোশন হবে। তাহলে আর রাজনীতি করে এই যে প্রফেসর হওয়া, রাজনীতি করে ডিন হওয়া, রাজনীতি করে ডিজি হওয়া, এগুলো বন্ধ হবে। যে ভালো সে হবে। এটা খুব ঝুঁকিপূর্ণ অবশ্য। না, ঝুঁকিপূর্ণ না। জানেন, মেধাবীদের একটা সুবিধা আছে, মেধাবী তার নিজের মেধাকে সম্মান করে, কারণ সে তো সে যে যোগ্য লোক, অযোগ্য হিসেবে তো সে পরিচিত হতে চায় না। তো যে মেধাবী সে কিন্তু ঠিক কাজটা করবে, এবং তার মেধার মূল্য দিতে গিয়ে ঠিক কাজটা করবে। আপনি একজন অর্থনীতিবিদকে দিয়ে ভুল হিসাব করাতে পারবেন না যদি সে ভালো অর্থনীতিবিদ। একজন ম্যাথমেটিশিয়ানকে আপনাকে 2 2 5 বলবে না, তাহলে তো সে বোকা হয়ে যাবে। তো এই জন্য মেরিটকে জায়গা দিলে আমার মনে হয় যে মেরিট নিজেই মেরিটের প্রতি সম্মান করে ঠিক কাজটা করে। আরেকটা বিষয় রয়েছে, দলীয় লোক বাদ দিতে হবে এটা কিন্তু আমি বলছি না, কিন্তু দলের মধ্যেও যারা মেধাবী তাদেরকেই উপরে তুলে আনতে হবে। তাহলে ওইখানেও মেরিটোক্রেসি হবে, এবং মেরিটোরিয়াস মানুষজন যখন দল, দেশ এবং প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অন্যান্য যে পেশাজীবীদের জায়গাগুলি সেগুলি পরিচালনা করবেন, তখন দেখা যাবে মেধার সাথে মেধা কম্পিট করবে, রাজনীতির সাথে রাজনীতি না। একজন আসবেন যিনি তার পরের লোকটার সঙ্গে কম্পিট করবেন। তো এইভাবে হবে। শেষ করব, ওই যেসব মেধাবী দেশের বাইরে চলে গেছেন তাদের ব্যাপারে আপনার? অনেক মেধাবী দেশের বাইরে চলে গিয়েছেন, কারণ আমাদের দেশে সেই মেধার কাজ করার সুযোগ নাই। যেমন বাংলাদেশে আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার বিদ্যা আমরা শেখাই, কিন্তু বাংলাদেশে যে মাইক্রোচিপ তৈরি হয় না, সেমিকন্ডাক্টর বাংলাদেশে তৈরি হয় না। তো এগুলো যারা ডিজাইন করবে কোথায় বসে করবে? এই জন্য তাদেরকে চলে যেতে হয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই এমন বিদ্যা শেখাই যে বিদ্যা কাজে পরিণত করতে গেলে বিদেশে যেতে হয়। আমার মনে আছে এইখান থেকে যারা পিওর ফিজিক্সে পড়াশোনা করতেন, তারা গবেষণা করার জন্য সেই ল্যাব তো এখানে নাই। ফলে তারা ইটালিতে গিয়ে সার্নে কাজ করছেন, তারা ট্রিয়েস্টে কাজ করছেন, তারা আমেরিকাতে বিভিন্ন জায়গাতে কাজ করছেন। এই যে লার্জ হাইড্রন কোলাইডার, সেখানে কিন্তু বাঙালি বিজ্ঞানী আছেন। কৃত্রিম ফুসফুস তৈরি করার মধ্যে বাঙালি বিজ্ঞানী আছেন। কিন্তু এগুলা করার কাজ তো বাংলাদেশে হয় না। তো কিছু মানুষকে বিদেশে যেতে হবে, আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, আর কিছু মানুষকে ফিরে আসতে হবে। কাদেরকে আমরা ফিরিয়ে আনবো এবং কাদেরকে আমরা বিদেশে পাঠাবো, এই পরিকল্পনাটা খুবই জরুরি ছিল। আর আমাদের এখানে কোন মেধার প্রয়োজন, সেই মেধা দ্রুত তৈরি করে সেই মেধাবীদেরকে বাংলাদেশে কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। যেমন বাংলাদেশে এখনও ভালো ডাক্তারের দরকার আছে, ভালো প্রকৌশলী দরকার আছে, হিসাব বিজ্ঞানী দরকার আছে, যেমন এই যে যারা অডিট করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরকে প্রয়োজন আছে। এরকম অসংখ্য পেশা আছে বাংলাদেশে, তাদের প্রচুর সুযোগ আছে। নার্স দরকার আছে বাংলাদেশে অনেক। আমাদের নিজেদের নার্সের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারি না ঠিক মতো। তো এই জন্য আমি বলবো যে আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি। উনি যদি মেধাভিত্তিক সমাজ তৈরি করতে চান, তাহলে একটা
দেশব্যাপী জরিপের মাধ্যমে কোন চাকরিতে কতজন লোক প্রয়োজন এবং কতজন লোক আমরা সেখানে তৈরি করব, এইভাবে আমাদের উচ্চশিক্ষার আসনগুলি পুনর্বন্টন করা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুষার। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।